Dear students of class 10, how are you doing? Hope you are hale and hearty. I also hope that you are keeping touch with your academic studies and you are studying properly for your impending SSC examination. Today I am going to discuss about one of the most important topics from first paper, that is called graphing chart. Keep enjoying this class till the end. I hope that you will discover some new and special ways how you can answer graphing chart very easily and perfectly. So I have named this class Shortcut on Graphing Chart. Are you ready to discover the shortcut solutions of graphing chart? If you are ready, keep watching the class till the end. And I hope that, I expect that you will be able to discover the shortcut techniques of graphing chart. There are different types of graphing charts. ভিন্ন ভিন্ন ধরনের গ্রাফিং চার্টস রয়েছে। গ্রাফিং চার্টসের ধরনগুলো আলাদা। চলো আমরা বিভিন্ন ধরনের গ্রাফস সম্পর্কে প্রথমে পরিচিত হয়ে নিই। গ্রাফিং চার্টসগুলো দেখতে বিভিন্ন রকম। সো লেটস ওয়াচ দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রাফিং চার্টস। প্রথম যে প্রকারটি দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে লাইন গ্রাফ। লাইন গ্রাফে এক বা একাধিক বিভিন্ন লাইন শো করে, লাইন গ্রাফে কি হয়, এক বা একাধিক বিভিন্ন ধরনের লাইন শো করে দেখানো হয় কোনো কিছুর ওঠানামা, কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, এরকম লাইনের মাধ্যমে দেখানো হয়। এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, দুইটা লাইন পাশাপাশি, এই দুইটা লাইনটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া লাইন। তো কোনো ক্রিকেট খেলার ওভার এবং যে রান রেটগুলো, কত ওভারে কত রান, এটা দেখানো হচ্ছে। দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে 300 বল এবং ওভারগুলো হচ্ছে 50 ওভার পর্যন্ত। তো এই দেখো 50 ওভারে ইন্ডিয়ার দাগটা হচ্ছে ব্লু আর অস্ট্রেলিয়ার যে লাইনটা আছে সেটা হচ্ছে গ্রিন। তো মোটামুটি সমান তালে স্কোর করে গেছে। আলটিমেটলি অস্ট্রেলিয়া একটু বেশি রান করতে পেরেছে। দেখো ইন্ডিয়ার রান প্রায় হচ্ছে 250 থেকে একটু বেশি, 260 বা 70 এরকম। আর অস্ট্রেলিয়ার রান রেট চলে গেছে একদম 300-এর কাছাকাছি, 290 বা সামথিং লাইক দিস। ওকে, সো এভাবে কোনো কিছুর তুলনা করা, কোনো কিছুর পরিমাণ কম বেশি বোঝানো হয় যে লাইনগুলো, এরকম লাইন দ্বারা, সেগুলোকে বলা হচ্ছে লাইন গ্রাফ। এরপরে যে লাইন গ্রাফটি দেখতে পাচ্ছ, এটা দিয়েও কোনো কিছুর কম বেশি ওঠানামা বোঝাচ্ছে। সো এটা হচ্ছে অ্যানাদার এক্সাম্পল অফ আ লাইন গ্রাফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি বার চার্ট বা বার গ্রাফ। তোমাদের কাছে ভেরি কমন এই চিত্রগুলো। কোনো বিশেষ, তোমরা তো গোল্ডেন বারের নাম শুনেছো নিশ্চয়ই বা দেখেওছো অনেকে। এরকম বার দেখতে এক একটা, এমনকি আমরা চকলেটকে বলি বার অফ চকলেট। সো বার বলতে বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে একটা বার। এগুলো দিয়ে যে ওঠানামাগুলো বোঝায় সেগুলোকে বলা হয় বার চার্ট বা বার গ্রাফ। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে বার চার্টের এক্সাম্পল। এটা দ্বারা শুধু বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছে, কম থেকে আস্তে 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 বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একদম অনেক বেড়ে গেছে। এটা জাস্ট এই স্প্রেড অফ করোনা ভাইরাসের যে স্প্রেডটা ছিল চায়নাতে একদম শুরু থেকে, জানুয়ারি 28, 2020 থেকে শুরু। ওদের যে জানুয়ারি 22 তারিখে এই অবস্থায় ছিল, 500 নিচে ছিল তাদের ইনফেক্টেড পেশেন্ট, এবং সেটা জানুয়ারি 28 তারিখে গিয়ে 4500 হয়ে গেছে কনফার্ম কেসেস। তো আমাদের দেশে এভাবে, আমাদের দেশে 8ই মার্চ থেকে পারহ্যাপস শনাক্ত হওয়া শুরু হয়েছে, এবং এখন হিসাব করলে এটা কমে নেই সেভাবে, শুধু বেড়েই চলেছে। এখন পর্যন্ত 3000 পার হয়ে গিয়েছে ইনফেক্টেড পেশেন্টস। তো এটা যদি আমরা এভাবে দেখাতে চাই বার চার্টের সাহায্যে, তাহলে এভাবে আমরা দেখাতে পারি। পরবর্তীতে যেই চার্টটা দেখতে পাচ্ছ, এটা নিয়েও তোমরা, এই চার্টটার সাথে তোমরা পরিচিত অনেক। তো এটার নাম হচ্ছে পাই চার্ট। পাই বলার কারণ হচ্ছে পাই মানে কিন্তু পিঠা বা কেক, ঠিক আছে। তো ইংরেজরা
পিঠাকে আমরা যেগুলোকে পিঠা বলি, এই ধরনের পিঠাকে ওরা পাই বলে। পাই দেখতে অনেকটা এরকম গোল হয়। সো এই গোলাকার হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে পাই চার্ট। তো এখানে তোমরা আশপাশের যে লেখাগুলো দেখতে পাচ্ছ, অপো, শাওমি, অ্যাপল, ওয়াই, স্যামসাং, এগুলো নিশ্চয়ই মোবাইল ফোনের নাম তোমরা জানোই। তো হয়তো এটা এই পাই চার্টটা দিয়ে বোঝানো হয়েছে যে কোন দেশের কত পার্সেন্ট মানুষ কোন ধরনের মোবাইল ফোন ইউজ করে। এই দেখো স্যামসাং মোবাইল ইউজ করে 22%, অপো ইউজ করে 8.9%, অন্যান্য ফোন ইউজ করে এত পার্সেন্ট। তো এভাবে আমরা একটা গ্রাফের মাধ্যমে যে কোনো এরকম বার চার্ট হোক, পাই চার্ট হোক, লাইন গ্রাফ হোক, তার ভেতরে জাস্ট একটা ছবি থেকে কিন্তু অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারি, কালেক্ট করতে পারি। এই ইনফরমেশন এক্সট্রাকশনটাই হচ্ছে গ্রাফ চার্ট, পাই চার্ট বা বার চার্ট বা যেগুলোই বলো সেগুলোরই কাজ। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে টেবল। ওকে, টেবিল, যে বাংলায় বলি টেবল। ওকে, ওয়েল, সো এখানে বিভিন্ন ফুলের নাম দেখতে পাচ্ছ এবং তাদের সংখ্যাটা উল্লেখ করা আছে। এটা থেকে আমরা ইচ্ছা করলে লিখতে পারবো যে কি বিষয়ে কতগুলা ফুল, হ্যাঁ, কোন ফুলটার সংখ্যা কত, এই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা গ্রাফ করতে পারি বা এক্সট্রাক্ট করতে পারি। এর পরবর্তীতে আছে সফটওয়্যার সেলস কনভার্সন। দেখতে ঠিক পিরামিডের আকৃতির মতো, কিন্তু তার ভিতরে অনেক তথ্য রয়েছে। পিরামিডের আকৃতি থাকার কারণে এটার নাম হয়ে যায় পিরামিড চার্ট। তো দেখো এখানে সফটওয়্যার সেলস কনভার্সনের কিছু বিষয় আছে, যেমন পারচেস মানে কেনা হয়েছে 5%, ইন্টারেস্টেড টু বাই হচ্ছে 32%, মানে 5% কিনেছে আর কেনার আগ্রহ দেখিয়েছে 32%। সেই সফটওয়্যারটা ডাউনলোড করছে 45% মানুষ, আর সেই পেজটা ভিজিট করেছে 65% মানুষে, আর ওয়েবসাইট যেটা তৈরি করা হয়েছিল সেটা 100% ভিজিটিং রেট রয়েছে। সো এভাবে আস্তে আস্তে জিনিসগুলো কমে আসছে এবং যেটা মেইন টার্গেট পারচেস, সেই টার্গেটটা 5%-এ রিচ করেছে। তো এরকম ওঠানামা, কমা বাড়া, এগুলোকে মানে বৃদ্ধি থেকে একদম অনেক কমে যাওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো এই পিরামিড চার্ট ইউজ করে দেখানো যায়। এরপরে দেখো এটাও ঠিক বার চার্টের মতো, বার চার্টের মতোই দেখতে, একটু ডিফারেন্ট। এটাকে বলা হয় হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম আর বার চার্টের মধ্যে একটু পার্থক্য হচ্ছে কি, বার চার্ট দিয়ে তোমার যে কোনো একটা দৈনিক ইনফরমেশন, মানে একদিন একটা লোকের একদিনের বেচা বিক্রি কীরকম, মানে সকালে বিক্রি কীরকম ছিল, সন্ধ্যায় বিক্রি কীরকম হলো, এটা নিয়ে একটা বার চার্ট দেখানো যেতে পারে যে সকালে বিক্রি কম ছিল, দুপুরে একটু বেড়ে গেছে, বিকালে একটু কমে গেছে, আর সন্ধ্যার দিকে একটু বেড়ে গেছে, এটা দেখানো যেতে পারে। আবার এই বারগুলো দিয়ে আবার দেখানো যেতে পারে যে কোনো কিছু একেবারেই তোমার হচ্ছে দীর্ঘ সময়ের একটা ব্যাপার দেখানো যেতে পারে। 2000 সাল থেকে 2020 সালের মধ্যে কোনো ঘটনা কিভাবে ঘটছে, কমতেছে, বাড়তেছে, সেরকম কিছু দেখানো যেতে পারে। যেই জিনিস দিয়ে হচ্ছে তোমার কোনো হিস্ট্রি বা ঐতিহাসিক কোনো কিছু, বিশেষ কোনো ইতিহাস তুলে ধরা হয়, সেটার নাম হলো হিস্টোগ্রাম। আর যেটা দিয়ে সাধারণভাবে ওঠানামা দেখানো হয়, অল্প সময়ের কোনো কিছু দেখানো হয়, সেটাকে নর্মালি আমরা বার চার্ট বলে থাকি। তো বার চার্ট আর হিস্টোগ্রাম অনেকটা কাছাকাছি, লেখার ক্ষেত্রে তোমাদের খুব একটা ডিফারেন্স হবে না, জাস্ট একটু জেনে রাখা বার চার্ট এবং হিস্টোগ্রাম সম্পর্কে। এবার যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম হচ্ছে একটা কাইন্ড অফ একটা সিস্টেমের মধ্যে কী কী জিনিস থাকে। হ্যাঁ, একটা সিস্টেমে ধরো এটা একটা এটিএম সিস্টেম। তো এটিএম সিস্টেমে দেখো বিভিন্ন কিছু এখানে ওই মেশিনটায় থাকতে পারে, কার্ড রিডার, কাস্টমার ডিসপ্লে, প্রিন্ট আউট ডিসপেন্সার, ক্যাশ ডিসপেন্সার, অ্যাকাউন্টস ডাটাবেস, কন্ট্রোল সিস্টেম, কাস্টমার কিপ্যাড। তো এটিএম বুথে তোমরা গেলে তো এগুলো দেখতে পাও যে এই জিনিসগুলো থাকে। তো একটা জিনিসের যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন চিত্রের মাধ্যমে বা বিভিন্ন ব্লকের মাধ্যমে, বিভিন্ন সার্কেলের মাধ্যমে যদি আমরা বর্ণনা করি, তাহলে সেটার নাম হয়ে যাবে ডায়াগ্রাম। তো ডায়াগ্রামে একটা আছে এরকম, মনে করো যে সার্কেল, তারপরে হচ্ছে এরকম ব্লক বা বিভিন্নভাবে ছবি এঁকে, মানে বাস্তব ছবি না, এমনিতে বিভিন্ন তুলনামূলক ছবি এঁকে বিভিন্ন তোমার সার্কেল, রেক্টেঙ্গল, তারপরে হচ্ছে ব্লক, এগুলো এঁকে এক ধরনের ডায়াগ্রামকে বর্ণনা করা হয়। আর আরেক ধরনের ডায়াগ্রাম একদম বাস্তব চিত্র তুলে ধরা হয়। যেমন এটা দেখতে পাচ্ছ যে কম্পিউটারের একটা মাদারবোর্ড, কম্পিউটারের মাদারবোর্ডে যে জিনিসগুলো থাকে একদম মাদারবোর্ডের ছবি তুলে দিয়ে সেই জিনিসগুলোকে বর্ণনা করেছে ডায়াগ্রাম। তো এভাবে কোনো জিনিসের বাস্তব চিত্র দিয়ে সেই জিনিসকেও তুলে ধরা যায় এই ডায়াগ্রামের মাধ্যমে। তো ডায়াগ্রাম সম্পর্কে আমরা পরিচিত হলাম, দুই ধরনের ডায়াগ্রাম আমরা দেখতে পেলাম,
ডায়াগ্রামের পরে যেই চার্টটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ফ্লো চার্ট। এটার নাম হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে ইনফরমেশনগুলো ফ্লো করবে, একটার পর একটা চলে আসতে থাকবে। সবচেয়ে হয়তো ভাইটাল ইনফরমেশনটা প্রথমে দেওয়া থাকবে, তারপরে আস্তে আস্তে অন্য ইনফরমেশনগুলো, অথবা কোনো একটা মানে কালের বিবর্তন দেওয়া থাকতে পারে, যেমন 2000 সালে এটা হয়েছিল, 2005-এ এটা হয়েছিল, 2010-এ ওটা হয়েছিল। এভাবে তোমার হচ্ছে ইনফরমেশনগুলো ফ্লো আকারে থাকবে। সো এই ধরনের চার্টগুলোকে বলা হয় ফ্লো চার্ট। তো যাই হোক, বিভিন্ন ধরনের চার্ট সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হলো, এবং তোমাদের এই চার্ট এবং এই ডায়াগ্রাম, গ্রাফ এগুলো সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি, এবং এগুলো খুবই আপডেটেড পড়াশোনা। কারণ তোমরা তো IELTS পরীক্ষার নাম শুনেছ। IELTS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। বিদেশে যেতে হলে, বিদেশে পড়াশোনার জন্য বা বসবাসের জন্য যেতে হলে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে IELTS পরীক্ষা দিয়ে যেতে হয়। তো IELTS পরীক্ষার একটা বিশেষ পার্ট হচ্ছে এই বিভিন্ন ধরনের যে চার্টসগুলো আছে, বার চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, এমনকি ফ্লো চার্ট, এগুলো। তো তোমাদের এই পড়াশোনাটা তোমাদের ক্লাস 9-10-এ ইনক্লুড করার অর্থ হচ্ছে যে তোমরা অনেক দূর এগিয়ে গেলে, ফিউচারে যখন IELTS পরীক্ষা দিতে যাবে, তোমাদের এই জিনিসগুলো কিন্তু বাস্তবে অনেক কাজে লাগবে, এবং এই জিনিসগুলোর মাধ্যমে তোমরা হচ্ছে ইংরেজি ভাষার, বিশেষ করে ইংরেজি ভাষার যে ব্যবহারটা, এবং কোনো জিনিস বিশেষভাবে দেখেই ডিসক্রাইব করা, কোনো পিকচার দেখে ডিসক্রাইব করা, বা কোনো গ্রাফ চার্ট দেখে যে ডিসক্রাইব করার, এই অ্যাবিলিটিটা তোমরা অর্জন করতে পারবে। সো এটা হচ্ছে অনেক আপডেটেড একটা টপিক। তো তোমরা এই টপিকটার প্রতি একটু যত্নবান হবে, এবং খুব প্রপারলি টপিকটা শিখে ফেলার চেষ্টা করবে এখন থেকে, যাতে করে ফিউচারেও তোমাদের, যেহেতু এই টপিকটা কাজে লাগবে, সেক্ষেত্রে ফিউচারে যেন ভালো করতে পারো। ওয়েল, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গ্রাফিং চার্ট আমাদের কোশ্চেন নাম্বার 10, মানে কোশ্চেন নাম্বার 10-এর আলোচনার বিষয়, এবং তোমরা ইচ্ছে করলে এই 10-এর ভিতরে কিন্তু 9 নম্বর পর্যন্ত পেয়ে যেতে পারো যদি ভালো করে লিখতে পারো। ওকে, ওয়েল, আমি তাহলে হচ্ছে আজকের যে আমাদের বিভিন্ন আলোচনাগুলো ছিল, বিভিন্ন ধরনের গ্রাফ নিয়ে, সেই আলোচনাগুলো সেই গ্রাফগুলো এখানে সংক্ষিপ্ত করে দিয়েছি। দেখো তোমরা গ্রাফগুলো চিনতে পারো কিনা। তো আমি জিজ্ঞেস করি, এটার নাম কি? এটার নাম হচ্ছে বার গ্রাফ। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে পাই চার্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে লাইন গ্রাফ। এটাকে কি বলে? এটা হচ্ছে টেবল। এটা কি? এটা তোমরা সহজেই বুঝতে পারবে, মিশরের পিরামিড। ওকে, এটার নাম, এটা হচ্ছে ডায়াগ্রাম। আর এটাকে বলে অথেন্টিক ডায়াগ্রাম, বাস্তব ডায়াগ্রাম, একদম রিয়েল পারফেক্ট ডায়াগ্রাম। এটার নাম হিস্টোরি থেকে মনে রাখবা, হিস্টোগ্রাম। আর এটার নাম হচ্ছে ফ্লো করে, যেটা তীর চিহ্ন দিয়ে দিয়ে একটার পর একটা, এটার নাম হচ্ছে ফ্লো চার্ট। একটা গ্রাফে মূলত 3 ধরনের ঘটনা ঘটতে পারে। তো ঘটনাগুলো কি কি? ঘটনাগুলো প্রথমে দেখো, শুধু বৃদ্ধি পেতে পারে, যে একটা জিনিস শুরু থেকে শুধু বৃদ্ধি পাবে, একদম শেষ পর্যন্ত অনেক উপরে উঠে যাবে। যেটা স্টার্টিং পয়েন্ট, সেটার থেকে যেটা একদম টপ পয়েন্ট, যেটা এন্ডিং পয়েন্ট, সেটার পার্থক্য হবে বিস্তর, শুধু বেড়েই চলেছে। যেমন করোনা ভাইরাসের যে ইনফেকশনটা আমাদের দেশে, সেটা বেড়েই চলেছে। এটা হচ্ছে এক ধরনের গ্রাফ, ঊর্ধ্বমুখী গ্রাফ। এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী বা আপরাইজিং গ্রাফ, তাই না? আচ্ছা, এরপরে আরেক ধরনের গ্রাফ রয়েছে, যেটা শুধুমাত্র নিচের দিকে নামতে থাকবে, যেটা হচ্ছে ডাউনওয়ার্ড, যেটার ইনফরমেশনগুলো থাকবে ডাউনওয়ার্ড। এমন একটা কিছু বলো, এক সময় অনেক ছিল, এখন একেবারেই কমে গেছে, সেটা কি? এমন অনেক জিনিসের কথাই তোমাদের হয়তো মনে পড়ছে, বাট আমি দু একটা মেনশন করতে চাই। যেমন হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের যে বাইরের খেলাধুলার পরিমাণটা, এটা দিন দিন কমে আসতেছে। একটা সময় চিলড্রেনরা সবসময় বাইরেই খেলতো, হয়তো দিনে 1 ঘন্টা আধা ঘন্টা পড়াশোনা করতো, আর এটা আস্তে আস্তে পড়াশোনার পরিমাণটা একটু বাড়তেছে, আর আউটডোর অ্যাক্টিভিটিসের পরিমাণটা কমতেছে। আর এভাবে বর্তমানে হচ্ছে আমাদের যে চিলড্রেনরা আছে, এখন তাদের খেলাধুলার বাইরের কার্যক্রমটা অনেকটা শূন্যের কোঠায় নেমে এসেছে, বাকি আর বেড়ে গেছে পড়াশোনার পরিমাণটা। সো ইট ইজ দ্য রিয়েলিটি, এটা বাস্তবতা অনেকটা। আর হচ্ছে তোমার
অ্যাক্টিভ বুক রিডার্স যেমন যারা ছিল, বিভিন্ন বই পড়তো, গল্পের বই থেকে শুরু করে বিভিন্ন উপন্যাস, গোয়েন্দা কাহিনী, কিন্তু এখন বই পড়াশোনা আর তেমন হয় না। তার বদলে বেড়েছে ফেসবুকের পড়াশোনা বেশি। মানে এই নর্মাল যে কি বলে, এই বইগুলো যেগুলো ছিল অ্যাক্টিভ বুকস, সেই বইগুলোর পাঠকের সংখ্যা হচ্ছে কমে গেছে, ফেসবুক পাঠকের সংখ্যা বেড়ে গেছে। সো এভাবে অনেক কিছু আছে যে অতীত থেকে বর্তমানে এভাবে অনেক কিছু কমছে। চাইল্ড মর্টালিটি রেট বলতে পারো, শিশু মৃত্যুর হার, একটা সময় শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, এখন অনেক কমে এসেছে। সো এই ধরনের গ্রাফিং চার্ট দিয়ে কোনো কিছু ডিক্রিজ হওয়া বা কমে যাওয়া বা এগুলোকে বোঝানো হয়। এরপরে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই আগেও এই বার চার্টটা দেখেছো, এটা আবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা দ্বারা আরেক ধরনের প্রসেস বোঝাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ফ্লাকচুয়েশন বা ওঠানামা। তো আমরা বলেছি যে গ্রাফ সাধারণত 3 ধরনের তথ্য প্রদর্শন করে বা 3 ধরনের ইনফরমেশন প্রোভাইডস করতে পারে। তো ফার্স্ট অফ অল ছিল শুধুমাত্র ওঠা, তারপরে আমরা দেখলাম যে শুধুমাত্র নেমে যাওয়া, আর এটার দ্বারা বোঝাচ্ছে যে আপ অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন মানে হচ্ছে ওঠানামা করছে। এবার দেখো একটা গ্রাফের যে পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো কি কি। একটা গ্রাফে 3টা অংশ থাকে। যখন আমরা গ্রাফের আনসারটা লিখবো, সেই আনসারের মধ্যে যেন এই তিনটা বিষয় ক্লিয়ার থাকে, 3টা বিষয় তোমরা যেন ক্লিয়ার করতে পারো, তাহলে সেটা একটা পারফেক্ট গ্রাফ বা সুন্দর গ্রাফ হবে। সেই প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্সেস, তারপর এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস, আর লাস্ট হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সেস। তোমরা হয়তো এগুলো শুনেই বুঝতে পেরেছো। টপিক সেন্টেন্স মানে শুরুর দিকে যে গ্রাফের যে তথ্যটা, যে গ্রাফটা কী বিষয়ে বা কী দেখিয়েছে সেইটা নিয়ে যে 2-3টা সেন্টেন্স লেখা, সেটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। তারপরে যে গ্রাফটা যে ওঠানামা করতেছে, বৃদ্ধি পাচ্ছে, কমে যাচ্ছে, বা এরকম কমে যাওয়া, বাড়া, ওঠানামা করা, এগুলো যেই তথ্যগুলোর মাধ্যমে প্রদর্শন করা হয় এবং এগুলোর পক্ষে বা বিপক্ষে যে কথাগুলো বলা হয়, সেগুলোই হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। মানে এই টপিক সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সগুলো সাপোর্ট করে, ইলাবোরেটলি আলোচনা করে, এক্সপ্লেইন করে, এজন্য এগুলোর নাম হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তারপরে হচ্ছে তোমার কনক্লুডিং সেন্টেন্স। লাস্ট অফ অল যে সেন্টেন্সটা দিয়ে আমরা আমাদের কোনো সময় আমাদের অপিনিয়ন বা কোনো সময় যে গ্রাফটা অ্যানালাইজ করে কি পাওয়া গেল সেই বিষয়টা তুলে ধরা হয় লাস্টের 2-3টা সেন্টেন্সে, সেটার নাম হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পাই একটা গ্রাফে 3 ধরনের ইনফরমেশনের সংমিশ্রণ থাকে। প্রথমটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স, তারপরে মাঝখানে যে আইডিয়াটুকু থাকে, পার্সেন্টেন্সের ওঠানামা, এগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, আর লাস্ট যে সেন্টেন্সের আলোচনাটা দিয়ে গ্রাফটা শেষ করা হয়, আমাদের মতামত পোষণ করা হয়, সেগুলোকে বলা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সেস। একটা গ্রাফকে কারেক্টলি এবং পারফেক্টলি লিখতে হলে তোমাদেরকে যে বিষয়গুলো ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, তোমাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলো এখন আমি তুলে ধরছি। এগুলো বলছি যে থিংস টু রিমেম্বার, মনে রাখার মতো বিষয় বা জিনিসগুলো হচ্ছে রাইট চার্টস উইদিন 150 ওয়ার্ডস। একটা চার্ট বা গ্রাফ লিখবে কত ওয়ার্ডের মধ্যে? একটা ওয়ার্ড লিমিট আছে 150 ওয়ার্ড, এটা তোমাদের উল্লেখ থাকে প্রশ্নের মধ্যেই, 150 ওয়ার্ডসে লিখতে হবে। তবে তোমাদের এখানে যদি 140 ওয়ার্ডস থেকে শুরু করে 190 ওয়ার্ডস পর্যন্ত হয়ে যায়, মানে একটু কম বেশি হয়ে যায়, আপ টু বিলো 200 ওয়ার্ডস, আর বিলো আর হচ্ছে অ্যাবভ 140 ওয়ার্ডস, 140-এর বেশি বা 200 ওয়ার্ডের কম, এর মধ্যে যদি থাকে তাহলে সেটা একটা স্ট্যান্ডার্ড গ্রাফ। তবে 200 ওয়ার্ড পার হয়ে গেলে গ্রাফটার সাইজটা বেড়ে যায় এবং এটা তোমার এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তোমরা যারা অনেক ভালো স্টুডেন্টস আছো, তারা অনেক সময় গ্রাফ অনেক বেশি লিখে ফেলো, 4 পাতা 5 পাতা লিখে ফেলো। তো আসলে এক একটা জিনিসের ইনস্ট্রাকশনটা ফলো করবে। যেহেতু তোমাদের 150 ওয়ার্ড বলেছে, সেক্ষেত্রে তোমার বড় জোর 200 ওয়ার্ডের কাছাকাছি দিতে পারে, কিন্তু সেটা তো 400 ওয়ার্ড হবে না, তাই না? সো এই বিষয়টা তোমরা ওয়ার্ড লিমিটটা লক্ষ্য করবা। আর কেউ কেউ আছে একেবারে কম লিখে ফেলো, জাস্ট ওঠানামা কয়েকটা দিয়ে, রাইজ অ্যান্ড ফল, আপস অ্যান্ড ডাউনস, ইনক্রিজ আর ডিক্রিজ দিয়ে জাস্ট মানে 1 পৃষ্ঠার মধ্যে গ্রাফ শেষ করে দাও, সেটাও আবার ঠিক নয়। তোমরা এই ওয়ার্ড লিমিটটা খেয়াল রাখবে, 150 ওয়ার্ডস। ওকে, দ্য সেকেন্ড পয়েন্ট ইজ গিভ এ ক্যাপশন। দ্বিতীয় যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে একটা শিরোনাম দিবে। যে গ্রাফটা যে বিষয়ে লিখছে শিরোনামটা দিতে হবে। যেমন যেটা যদি লিটারেসি রেট সম্পর্কে লিখে থাকো, লিটারেসি রেট লিখবে। এটা যদি ইন্টারনেট ইউজার সম্পর্কে লিখতে পারো তাহলে লিখবে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। এটা যদি তুমি হচ্ছে কোনো স্টুডেন্টদের কোনো স্কুলের
পরীক্ষায় পাশের হার সম্পর্কে লেখো, তাহলে দেখবে যে পাসিং রেট অফ ড্যাশ স্কুল। সো এভাবে একটা যে কোনো ক্যাপশন দিবে। তারপরে হচ্ছে তোমার তারপরে যে কাজটা করবে সেটা হচ্ছে ইউজ সিম্বল অফ পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ যে এই যে সিম্বলটা আছে, চিহ্নটা আছে, এটা তোমরা ইউজ করবে। কেউ কেউ পার্সেন্ট বানান করে লেখে, বানান করে পার্সেন্ট লিখবে না, পার্সেন্টেজের যে সিম্বল 5%, 10%, 25%, এই পার্সেন্টেজ সিম্বলটা তোমরা ইউজ করবে। দেন কামস কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। গ্রাফটাকে এটা আগে বলেছি যে খুব বেশি বড় করার দরকার নেই, আবার খুব বেশি ছোট করার দরকার নেই, মানে এটাকে একটু সাধারণ ভাষায় সহজ করে সংক্ষেপে লিখে ফেলবে। ওকে, এরপরে আছে ইউজ কানেক্টার্স প্রপারলি। কানেক্টার্স বলতে ডিফারেন্ট ওয়ার্ডসগুলো, যেমন যে নেক্সট, আফটার দ্যাট, তারপরে এরকম কিছু শব্দ দিয়ে তোমরা যে মাঝে মাঝে লিখি, যেমন ইন ফাইন লিখি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এই যে শব্দগুলো কানেক্টরসগুলো, এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। এগুলো নিয়ে আমি একটু পরে আরও আলোচনায় আসছি, তোমরা একটু দেখতে থাকো ক্লাসটা। এরপরে আসছে ডু নট অ্যাড এনি ইররিলেভেন্ট আইডিয়া। কোনো ধরনের ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক আইডিয়া তোমরা গ্রাফের মধ্যে অ্যাড করবে না। গ্রাফের মধ্যে যে চিত্র দেখে যতটুকু বুঝতে পারো, যতটুকু আইডিয়া ওই তোমার গ্রাফটা, চিত্রটা রিফ্লেক্ট করে, ঠিক ততটুকুই আমরা লিখব। এর বাইরে অন্য কোনো সোর্স থেকে অন্য কোনো ইনফরমেশন আমরা দিতে পারবো না, ইররিলেভেন্ট আইডিয়া দেওয়া যাবে না। এরপর আছে হাইলাইট সিগনিফিকেন্ট ইনফরমেশন। গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলোকে একটু হাইলাইট করতে হবে, সেগুলো নিয়ে একটা দুটা কথা একটু বেশি লেখা যেতে পারে। এই জন্য হচ্ছে এই পয়েন্টসগুলো, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলোর জন্য একটু স্পেস, একটু জায়গা বেশি রাখবে। ওকে, নো নিড টু মেক প্যারা। গ্রাফে আমরা সাধারণত প্যারা করি না। কেউ কেউ আছে গ্রাফ লিখতে গেলে এই যে কি বলে, প্রথম যে সেন্টেন্স, টপিক সেন্টেন্স, তারপরে সাপোর্টিং আইডিয়া, তারপরে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, এগুলোতে আলাদা আলাদা প্যারা করে ফেলে, কিন্তু এটা আসলে ঠিক না। প্যারা কোনো দরকার নেই। প্যারাগ্রাফ যেভাবে লেখো এক প্যারায়, গ্রাফে ঠিক সেভাবে এক প্যারায় লিখে ফেলবে। ডু নট মেমোরাইজ রাদার লার্ন। গ্রাফ মেমোরাইজ করবে না, মুখস্থ করবে না, কারণ গ্রাফ মুখস্থ করে তুমি শেষ করতে পারবে না। শত শত গ্রাফ রয়েছে, কোন গ্রাফ থেকে কোন গ্রাফ আসবে পরীক্ষায়। এছাড়া আমাদের যে পরীক্ষায় যে তোমার সেমিস্টার ওয়াইজ যে গ্রাফগুলো ভাগ করা থাকে, সেগুলো যদিও আমরা বেশ 5টা-6টা করে দিয়ে থাকি, তোমরা হয়তো অনেকে সেগুলো মেমোরাইজ করে ফেলো। তোমরা সাথে সাথে লার্ন এই কথাটা মনে রাখবে, মানে শিখবে এক কথায়, যে কীভাবে গ্রাফ যে কোনো সোর্স থেকে, যে কোনো একটা আননোন গ্রাফ আসলেও কীভাবে তোমরা আনসার করতে পারবে, সেই অ্যাবিলিটিটা তোমরা অর্জন করবে। সো এটা হচ্ছে তোমার লাস্ট পয়েন্ট। এরপরে আমরা আর কিছু জিনিস দেখে নিই, যেগুলো হচ্ছে আমাদের গ্রাফ লেখার জন্য বেশ মনে রাখার মতো জিনিস। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাফের 4 ট্রেন্ডস অফ এ গ্রাফ। আমরা বিভিন্ন গ্রাফে এই ধারাগুলো লক্ষ্য করি, এই ধারাগুলো আমরা খেয়াল করি যে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, স্ট্যাটিক অ্যান্ড ফ্লাকচুয়েটিং। তো আপওয়ার্ড মানে হচ্ছে যেটার প্রবণতাটা ঊর্ধ্বমুখী, যে কোনো কিছু কমা বাড়া করতে করতে আলটিমেটলি বেড়ে গিয়েছে, সেটা হচ্ছে আপওয়ার্ড টেন্ডেন্সি। ডাউনওয়ার্ড মানে হচ্ছে জাস্ট ধীরে ধীরে কমে যাওয়া, একটা জিনিস হয়তো বেশি কম ছিল, হয়তো বেড়ে গেছে, আবার হয়তো একেবারেই কমে গেছে, অথবা বেশি ছিল তারপর আস্তে আস্তে কমতে 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 একদম নিচে চলে আসে, সেটা বলে ডাউনওয়ার্ড। স্ট্যাটিক হচ্ছে তোমার একই রকম, হয়তো 40% থেকে শুরু হয়েছে, হয়তো একটু বেড়ে গিয়ে আবার যে শেষ পয়েন্টে গিয়ে আমরা সেই 40%, এটাকে আমরা স্ট্যাটিক বলতে পারি, এটা কোনো চেঞ্জ না। এবং লাস্ট অফ অল আছে ফ্লাকচুয়েটিং, যেটার মধ্যে বিভিন্ন বছরে কোনো কিছু ওঠানামা করেছে। শিক্ষার হার যদি বলি যে কোনো বছর একটু বেড়ে গেছে, কোনো বছর কমে গেছে, কোনো বছর বেড়ে গেছে, কোনো বছর কমে গেছে, এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং করছে। তো স্ট্যাটিক হচ্ছে পাশাপাশি, ধরো 2001 আর 2002 সালের শিক্ষা ব্যবস্থা কোনো কম বেশি হয় নাই, সেটা হচ্ছে ধরো স্ট্যাটিক অবস্থা। তো আমাদের স্কুলের রেজাল্ট ধরো এই বছর যেমন, সামনের বছর সেরকমই হলো, তখন সেটাকে বলে স্ট্যাটিক রেজাল্ট। আর যদি একটু ভালো হয়েছে সেটা হলো আপওয়ার্ড, আর যদি আর একটু খারাপ হয় সেটা হলো ডাউনওয়ার্ড। আর যদি বছরে বছরে এক একবার এক এক রকম হয়, সেটা আমরা বলতে পারি ফ্লাকচুয়েটিং। তখন তোমরা সহজে ওয়ার্ডগুলো বুঝতে পারলে। তো এই যে ট্রেন্ডসগুলো আছে, এই প্রবণতাগুলো আছে, এগুলোকে তুলে ধরতে হলে, এগুলোকে ভালো করে লিখতে হলে তোমাদেরকে এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, তাহলে একটি গ্রাফ সুন্দর করে লিখতে পারবে। ফার্স্ট অফ অল আছে ইনক্রিজ টু মানে হচ্ছে বৃদ্ধি পেল। তো এই ইনক্রিজড কথাটা তোমরা সবাই জানো, এটার পাশাপাশি এরকম আরও কিছু ফ্রেজেস রয়েছে, সেগুলো একটু শিখে নাও। ইনক্রিজ টু
বৃদ্ধি পেল, সেম হচ্ছে রোজ টু, রাইজের পাস্ট হচ্ছে রোজ, এ কারণে আমি রাইজের পাস্ট রোজ লিখেছি, রোজ টু মানে বৃদ্ধি পেল, ক্লাইম টু এটাও বৃদ্ধি পেল, রিচ টু কোনো কিছু পৌঁছালো, যে এটা 50%-এ পৌঁছালো বা এটা 100%-এ পৌঁছালো, সেক্ষেত্রে আমরা রিচ টু ইউজ করতে পারি। ওয়েন্ট আপ টু এটাও উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনো কিছু কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে দুইটা গ্রাফ আগের বছর থেকে পরের বছরের সংখ্যাটা কমে গেল, তখন আমরা লিখব ডিক্রিজ টু। ডিক্রিজ টু সেটার আরও সিনোনিমাস যে ফ্রেজেসগুলো আছে সেগুলো হচ্ছে ফেল টু, ড্রপ টু, ডিক্লাইন টু, কেম ডাউন টু। এগুলো সব কিছু কমে যাওয়ার ক্ষেত্রে একটার পার্সেন্টেজ থেকে, এক বছরের পার্সেন্টেজ থেকে পরের বছরের পার্সেন্টেজ যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা এই ফ্রেজেসগুলো ইউজ করব। আর যদি একাধিক বছরের পার্সেন্টেজগুলো একই রকম থাকে, সেম, তখন আমরা এগুলো ইউজ করব, এই ফ্রেজেসগুলো। যেমন রিমেইন দ্য সেম মানে একই রকম থাকলো, রিমেইন আনচেঞ্জড মানে আনচেঞ্জ থাকলো, অপরিবর্তিত থাকলো, রিমেইন স্টেটিক একই রকম, স্টেটিক মানে স্থিতি অবস্থায় থাকলো, রিমেইন স্টেবল এটার মানে হচ্ছে সেম একই রকম থাকলো, আর ডিডন্ট চেঞ্জ পরিবর্তন ঘটেনি। এবার যদি কোনো কিছু ফ্লাকচুয়েট করে, মনে করো ওঠানামা করতেছে, কয়েক বছরের ফলাফল দেখতে পাচ্ছি আমরা এরকম একটু উঠে গেছে, এভাবে নেমে গেছে, আবার উঠে গেছে, আবার নেমে গেছে, আবার উঠে গেছে। তো এই ধরনের যদি ফ্লাকচুয়েশন আমরা দেখি, সেক্ষেত্রে বলবো রাইজ অ্যান্ড ফল। উই ডিসকভার রাইজ অ্যান্ড ফল ইন দ্য গ্রাফ। আমরা গ্রাফের রাইজ অ্যান্ড ফল ডিসকভার করতে পারি। ফ্লাকচুয়েটেড যে লিটারেসি রেট ফ্লাকচুয়েটেড ডিউরিং দ্য ইয়ার্স, বছর মধ্যে শিক্ষার হারটা ওঠানামা করেছিল। আপস অ্যান্ড ডাউনস সে কথা আমরা বলতে পারি, এটার অর্থ তোমরা জানো, ওঠানামা করা। সো এই যে শব্দগুলো আছে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, স্টেডিং এবং ফ্লাকচুয়েটিং, এটার সাথে অ্যাসোসিয়েটেড যে ফ্রেজেসগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে শিখে ফেলবে, কারণ এই ফ্রেজেসগুলো তোমাদের বারবার লাগবে গ্রাফগুলো লিখতে। এবার আমি আরও কিছু বিশেষ শব্দ নিয়ে আসছি, এসেনশিয়াল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, যেটা তোমাদের গ্রাফ এবং চার্ট লেখার ক্ষেত্রে অনেক সহায়তা করবে। বিশেষ করে এই আগের ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো এবং এই ওয়ার্ডগুলো যদি তোমরা শিখে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমাদের কিন্তু গ্রাফ লেখাটা আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে যাবে। বাট শব্দগুলো বেশি না, তার মধ্যে ম্যাক্সিমামগুলো তোমাদের জানাই আছে, আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। ওয়েল, প্রথমে হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্য, এটা দিয়ে আমরা সাধারণত গ্রাফ শুরু করি এবং তারপরে প্রশ্নের যে অংশটা দেওয়া থাকে সেই অংশটা লিখে ফেলি। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফ অনুসারে এটা আমরা লিখতে পারি। ফ্লাকচুয়েশন অর্থ হচ্ছে ওঠানামা, র্যাপিড গ্রোথ মানে হচ্ছে দ্রুত বৃদ্ধি, সাডেন ফল মানে হঠাৎ কমে যাওয়া, সাডেন ফল বলা হয়। স্টেডি রাইজ মানে হচ্ছে একভাবে উঠতেই আছে উপরের দিকে, সেটাই বলে স্টেডি রাইজ। আর স্টেডি ফল মানে হচ্ছে একভাবে নিচের দিকে স্লোলি ডাউন হয়ে যাচ্ছে, সেটাই বলে স্টেডি ফল। আর হচ্ছে গ্রোথ রেট মানে হচ্ছে বৃদ্ধির হার, যেমন জনসংখ্যা বৃদ্ধির হার, পপুলেশন গ্রোথ রেট। শিক্ষা পাসের হার বৃদ্ধির হার বলে যে পাসিং, বা সেটা গ্রোথ রেট না, সেটা বলে পাসিং রেট। আচ্ছা, ডিক্লাইনিং রেট মানে কমে যাওয়ার হার, কোনো কিছু কমে যায় সেটা হচ্ছে ডিক্লাইনিং রেট। আর পজিটিভ ইন্ডিকেটর আর নেগেটিভ ইন্ডিকেটর দুটি কথা আছে, শুনেই বুঝতে পারছো। ভালো দিকটাকে বলা হচ্ছে পজিটিভ ইন্ডিকেটর, ভালো নির্দেশক, সুন্দর ভালোর দিকে যাচ্ছে, যেমন একটা স্কুলের রেজাল্ট ভালো হয়েছে সেটা পজিটিভ ইন্ডিকেটর, আর একটা স্কুলের রেজাল্ট বছর খারাপ হচ্ছে সেটা হচ্ছে তার নেগেটিভ ইন্ডিকেটর। ওকে, শার্পলি মানে খুব দ্রুতভাবে, হ্যাঁ, এক বছরে হয়তো কোনো কিছুর পার্সেন্টেজ ছিল 40%, পরের বছর গিয়ে হয়ে গেছে সেটা 70%, তো সেটাকে বলে শার্পলি বলা হয়, মানে খুব দ্রুত বেড়ে গেছে। রোজ বা ইনক্রিজড শার্পলি এভাবে লিখতে হয়। গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, কোনো কিছু ধীরে ধীরে বাড়লে বা কমলে সেখানে আমরা ওই ইনক্রিজ বা ডিক্রিজ লেখার পরে এই শব্দটা ইউজ করি, গ্রাজুয়ালি বা স্লোলি। ওয়েল, অবভিয়াসলি মানে স্পষ্টত, সুস্পষ্টভাবে আমরা স্পষ্ট দেখতে পাই, উই অবভিয়াসলি ফাইন্ড ইট। ওকে, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটার মানে সিনোনিমাস, ঠিক আছে। অবভিয়াসলি মানে যেমন স্পষ্ট, ইট ইজ ক্লিয়ার দ্যাট মানে এটা স্পষ্ট। নেক্সট কাম পরবর্তীতে আসছে, মানে আমরা ওই যে আফটার দ্যাট, নেক্সট, তারপরে হচ্ছে দেন, যে শব্দগুলো ইউজ করি সেখানে আমরা এই নেক্সট কাম এটা ইউজ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে, অন দ্য কন্ট্রারি এর বদলে এটা ইউজ করতে পারি। তারপরে আছে হাউএভার যাই হোক, বাট কিন্তু, ডিউ টু কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে, রোগের কারণে যদি হয় ডিউ টু ইলনেস। তারপরে এভাবে বিভিন্ন কারণে হচ্ছে ইউজ করলে আমরা এই ডিউ টু ইউজ করবো। দেয়ারফর হচ্ছে এটার মানে হচ্ছে কোনো কারণে, হ্যাঁ, এই কারণে আমরা যে শব্দটা বলি এ কারণে, দ্যাটস ওয়াই, সেক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করতে পারবো দেয়ারফর। ফাইনালি এবং ইনফাইন এই দুটোর অর্থ হচ্ছে সেম। অবশেষে আমরা বিশেষ করে যখন কনক্লুডিং সেন্টেন্সগুলো লিখতে শুরু করি, তখন ফাইনালি বা ইনফাইন বা অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট এগুলো বলে আমরা কনক্লুডিং সেন্টেন্সটা লেখা শুরু করি। ওয়েল,
ডিয়ার স্টুডেন্টস, এই এসেনশিয়াল টেকনিকগুলোর আলোকে এবং এই বিশেষ যে শব্দগুলো বাছাইকৃত শব্দের আলোকে আজকে আমি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রি টেস্টের সিলেবাসের অন্তর্ভুক্ত দুইটি আইটেম নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে গ্রাফিং চার্ট, যেটা তোমাদের প্রথমে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের লিটারেসি রেট অফ বাংলাদেশ এটা, এবং আরেকটি পাই চার্ট রয়েছে, সেটা হচ্ছে জব প্রেফারেন্সেস অফ ডিফারেন্ট ইয়থস, বিভিন্ন ধরনের তরুণ কর্তৃক যে চাকরির পছন্দ, কী ধরনের চাকরি তারা পছন্দ করে সেই বিষয় নিয়ে একটা পাই চার্ট রয়েছে, সেটা আলোচনা করব। এবং পাশাপাশি তোমাদেরকে এই টেকনিক্সগুলো আরও বিশেষ কিছু ওয়ার্ডস দেওয়া হবে যে পাই চার্ট আনসার করতে কী কী বিশেষ ওয়ার্ড লাগে। সো এই অংশটুকু এখন আলোচনা করা হবে, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তাহলে গ্রাফের শিরোনামটা প্রথমে পড়ে নিই। দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 to 2010. Now describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. Okay. শিরোনামটা পড়া হলো। শিরোনামের মধ্যে আমরা আনসার করার প্রথম যে ধাপটা আছে, আমাদের যে টপিক সেন্টেন্স আছে সেটার একাংশ পেয়ে যাই। সো আমরা এই অংশটা লিখে ফেলবো এর আলোকে। যেমন এখানে আমি দিয়েছি দ্য গ্রাফ শোজ দ্য এরপরে দেখো অংশটা আছে দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 to 2010। এই অংশটুকু আমরা লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমরা এখান থেকে আমরা নিতে পারি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। এই গ্রাফটা অনুসারে it indicates the fluctuation in the literacy rate between 38% to 56%। তাহলে এই গ্রাফটা নির্দেশ করে আমরা দুইটা তথ্য তুলনামূলক ধরতে পারি। প্রথম তথ্য আর শেষ যে তথ্যটা আছে, প্রথম তথ্য এবং শেষ তথ্য, এটা আমরা লিখে ফেলতে পারি প্রথমেই। যেমন এটা হচ্ছে বিটুইন বলবো, এটাকে বলবো বিটুইন, যে between 38 and 56.8%। তাহলে এই লাইনটা আরেকবার পড়ছি। It indicates the fluctuation in the literacy rate, ফ্লাকচুয়েশন বোঝাচ্ছে না, ওঠানামা, হ্যাঁ, তাহলে between 38.1 and 56.8%। ওকে, এখন আমরা আমাদের মূল কথাটা শেষ হলো, যে আমরা এক কথায় যে টপিক সেন্টেন্স সেটা হলো এইটুকু লিখে আমরা যে এই পারস্পরিক এই তুলনাটা করলাম, এটা আমাদের টপিক সেন্টেন্সে চলে গেল। এবার আমাদের যে সাপোর্টিং আইডিয়াসটা আছে সেটাই চলে আসবো আমরা। এখন আমরা সাল ভেদে কোন সালে কি ঘটনা ঘটছে সেই সালগুলোকে আমরা ডিসক্রাইব করব এবং একটা ওভারঅল অপিনিয়ন তুলে ধরবো। তো প্রথমে দেখো আমরা এভাবে বলবো, ইন 1995 the rate was only 38.1%, but in 2000 it rose up to 56%. In 1995 মানে 1995 সালে রেটটা ছিল কত? দ্য রেট ওয়াজ 38.1%। এখন এটা বেড়ে গিয়েছে, বেড়ে গেলে আমরা এই শব্দগুলো ইউজ করি, রোজ টু, ক্লাইম্ব টু, রিচ টু, তাই না? তাহলে এটা আমরা এভাবে লিখবো, in 1995 it was 38.1% and it rose up to 56% in 2000। ওকে, 2000 সালে গিয়ে এটা বেড়ে গেল, 56% হয়ে গেল। তারপরের বছর এখন কি হয়েছে? On the other hand, it decreased হয়েছে, কমে গিয়েছে। It decreased to 47.9% কোন সালে? In 2001। ওকে, পরের বছর আবারও কমছে, 47 থেকে 43 হয়েছে, বাট কমাটা বেশি কমানো, সামান্য একটু কমছে, স্লাইটলি কমেছে। এটাকে আমরা এভাবে লিখি, it again slightly came down মানে নিচে নেমে আসলো, slightly came down to 43.1% in 2003 বলতে পারি তো। ওকে, 2010 এবার আসতেছে, লাস্ট, তাই না? এই জন্য 2010 is the last year mentioned in the graph। এই গ্রাফে যে মেনশন করা আছে যতগুলো ইয়ার, তার মধ্যে এটা হচ্ছে সবশেষ, এই জন্য বললাম যে 2010 is the last year mentioned in the graph। In 2010 the literacy rate went up to its highest position। 2010 সালে লিটারেসি রেটটা যে আছে, শিক্ষার হার, এটা কি রেস্ট টু ইটস হাইয়েস্ট পজিশন। দেখো 56.8, এর আগে কোথাও ছিল হাইয়েস্ট? এগুলো ছিল না। সো এটাই হচ্ছে হাইয়েস্ট। তাহলে আমরা বলতে পারি ইন 2010 দ্য লিটারেসি রেট রিচ টু 56.8%। In these 15 years
1995 সাল থেকে 2010 সাল কত কত বছর হয় একটু হিসাব করো তো। 1995 সাল থেকে 2010 কত বছর? এদিকে 5 বছর, এদিকে 10 বছর, মানে 15 বছর, তাই তো? তো 15 বছর, এখানে আমরা বলি যে in these 15 years 1995 to 2010 the literacy rate of Bangladesh went through a significant change. বেশ পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল, যে এই 15 বছর লিটারেসি রেটটা বেশ পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল। ইট ইজ নোটিস দ্যাট, এটা লক্ষ্য করা যায় যে লিটারেসি রেট অফ বাংলাদেশ increased by 18.7%. এখানে 18.7% তো আছে না, এখানে তোমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে যে টোটাল যে পরিবর্তনটা ঘটেছে কত, যে মানে 56.8 শেষে আর শুরুতে হচ্ছে 38.1। তো এই দুইটাকে একটু বিয়োগ করে ফেলো, এই দুটোকে বিয়োগ করলে এটার বিয়োগফল হয় টোটাল 18.7%। তো এই 38% থেকে 56% হইতে টোটাল বেড়েছে 18.7%, মানে 18.7%। তোমরা এটা বলবে এভাবে, কীভাবে বলবে যে it is noticed that literacy of Bangladesh increased by 18.7% in total during the mentioned years. এই যে উল্লেখিত যে বছরগুলো ছিল এর মধ্যে এত পার্সেন্ট বা 18.7% বেড়ে গিয়েছিল। ওকে, দিস ইজ আনডাউটেডলি এ পজিটিভ চেঞ্জ। নিঃসন্দেহে এটা একটা ভালো পরিবর্তন। পজিটিভ চেঞ্জ না নেগেটিভ চেঞ্জ। শিক্ষার হার বেড়েছে, তাহলে এটাকে আমরা যদি কোনো কিছু ভালো মনে করি তাহলে এভাবে বলবো, দিস ইজ আনডাউটেডলি এ পজিটিভ চেঞ্জ। আনডাউটেডলি মানে নিঃসন্দেহে এটা একটা পজিটিভ পরিবর্তন। দ্য পজিটিভ চেঞ্জ ইন দ্য লিটারেসি ব্রিংস অ্যাবাউট ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। পজিটিভ চেঞ্জটা কোনো দেশের শিক্ষার পজিটিভ চেঞ্জ মানে হচ্ছে সেটা ওভারঅল ডেভেলপমেন্ট, সে দেশের একটা ওভারঅল ডেভেলপমেন্ট ঘটায়, মানে একটা সার্বিক পরিবর্তন, সার্বিক উন্নয়ন করে। ঠিক আছে? সো দ্য অথরিটি কনসার্নড শুড টেক নেসেসারি স্টেপস টু রিটেইন দ্য আপওয়ার্ড ট্রেন্ডস অফ লিটারেসি রেট। আরেকবার বলছি লাইনটা। সো দ্য অথরিটি কনসার্নড শুড টেক নেসেসারি স্টেপস টু রিটেইন দ্য আপওয়ার্ড ট্রেন্ডস অফ দ্য লিটারেসি রেট। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই শিক্ষার হার যেন ঊর্ধ্বমুখী থাকে, নিম্নমুখী না হয়, সেটা ধরে রাখার জন্য কী করতে হবে? প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ওয়েল, তাহলে এই যে এই কথাগুলো বর্ণনা করলাম, সো আমি যে লাস্টের কথাটা বললাম যে আমরা একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি, এই পজিটিভ চেঞ্জটা দেশের ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আসে এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এই চেঞ্জটা ধরে রাখার জন্য পরিবর্তন করতে হবে। এইটুকু কথা কিন্তু গ্রাফের মধ্যে উঠানো আমার ভিতরে নাই। এই কথাটা হচ্ছে আমার নিজের কথা, এই কথাটা হচ্ছে আমার অপিনিয়ন। আর এইটা হচ্ছে লাস্টে আমরা দিলাম 3টা সেন্টেন্সে, এই 3-4টা সেন্টেন্সে, এটা হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্সেস। তাহলে টপিক সেন্টেন্স পেলাম এখান থেকে, মাঝখানে আমাদের এই আলোচনাটা এখান থেকে চলে আসছে সাপোর্টিং আইডিয়াগুলো, আর কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে আমার একটু অপিনিয়ন, ডাইরেক্ট অপিনিয়ন না, একটু ইনডাইরেক্ট করে ইট ইজ সেড দ্যাট, ইট ক্যান বি সেড দ্যাট, ওকে, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এভাবে করে আমাদের অপিনিয়নগুলো শো করতে হবে। তো তোমরা এখন যদি বুঝে বুঝে কয়েকটা গ্রাফ প্র্যাকটিস করো তাহলে এই বার চার্টের সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে। এতক্ষণ যেই কী বলে এটাকে গ্রাফ চার্টটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, সেই গ্রাফটা এখানে লেখা আছে, তোমরা ইচ্ছা করলে এটা নোট করে নিতে পারো। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে এখানে লেখা আছে, ইউ ক্যান টেক ইট অ্যাজ এ নোট হিসেবে নিতে পারো। যখন লিখবে তখন ভিডিওটা একটু পজ করে রাখবে, তাহলে তোমাদের এটা লিখতে সুবিধা হবে। ওকে, তো তোমরা মনে করবে এত ছোটো গ্রাফ লিখলে কি নাম্বার পাওয়া যাবে? দেখো এখানে আমি ওয়ার্ড কাউন্ট করেছি, টোটাল এত ছোট একটু গ্রাফ, এই শুধুমাত্র এইটুক এবং এইটুক লিখে 153 ওয়ার্ডস হয়ে গেছে। সো আমাদের ওয়ার্ড টার্গেট ফিল আপ হয়েছে, নো প্রবলেম, তোমরা এটা লিখে ভালো মার্কস পাবে। ঠিক আছে? ওয়েল, তারপর আমরা পরবর্তী যে আমাদের টপিকটা রয়েছে সেটার নাম হচ্ছে পাই চার্ট। সেই পাই চার্টটা লাস্ট আমাদের 6 নাম্বার, আই মিন এফ নাম্বারে রয়েছে একটা পাই চার্ট। এখন আমরা সেই পাই চার্টটা নিয়ে আলোচনা করব। আমাদের নির্ধারিত পাই চার্টটি শুরু করার আগে একটি যে কোনো ধরনের পাই চার্ট আনসার করতে গেলে
কিছু স্পেসিফিক বা বিশেষ ওয়ার্ডের প্রয়োজন পড়ে, সেই ওয়ার্ডগুলো আগে শিখে নিই, তারপর আমরা আমাদের মূল টপিক পাই চার্টে গিয়ে আলোচনা করব এই ওয়ার্ডস এবং ফ্রেজগুলোর আলোকেই। ওয়েল, তো প্রথমে হচ্ছে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে রিভিলস বা শোজ। রিভিলস বা শোজ এর মানে হচ্ছে দেখানো হয় বা দেখায়, প্রকাশ করে। There are ways or types of dash chart. There are ways or types of dash chart. এই চার্টের মধ্যে এতগুলা পদ্ধতি বা এতগুলো প্রকার রয়েছে, এটা পাই চার্ট পড়ার সময় আমরা বুঝতে পারবো বিষয়টা। দিস আর, এগুলো হলো ইন দ্য চার্ট, এই চার্টে ইট ইজ নোটিস দ্যাট, এটা লক্ষ্য করা যায় যে ড্যাশ হোল্ডস দ্য হাইয়েস্ট পজিশন, এটা সর্বোচ্চ অবস্থান দখল করেছে। অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এটার অর্থ তোমরা অলরেডি জেনে গেছো, অপর পক্ষে বা বিপরীত পক্ষে। ড্যাশ হোল্ডস দ্য লোয়েস্ট পজিশন, এটা সর্বনিম্ন পজিশনটা দখল করে আছে। সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, নেক্সট কামস মানে পরবর্তীতে রয়েছে, আফটার দ্যাট এরপর, ইন এডিশন টু তার উপর বলতে গেলে, ফাইনালি লাস্ট অফ অল, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে পরিশেষে, অবশেষে, অলরেডি ইউ নো। তারপরে ইট ইজ ক্লিয়ার দ্যাট, ইট ক্যান বি সেড দ্যাট, ইট ইজ সিন দ্যাট, ইট ইন্ডিকেটস দ্যাট, এগুলো সবগুলো মানে হচ্ছে এটা পরিষ্কার, এটা বলা যায় যে, এটা এখান থেকে দেখা যায় যে, এটা নির্দেশ করে যে, এগুলো। সো এই ওয়ার্ডসগুলো অলমোস্ট তোমাদের জানা, বাট ওয়ার্ডগুলো হচ্ছে আরেকবার একটু রিভাইজ করে ভালো করে আত্মস্থ করে রাখবে, যাতে করে যে কোনো পাই চার্ট আনসার করার সময় ডিফারেন্ট ফ্রেজেস, ওয়ার্ডসগুলো তোমার ব্রেনে ক্লিক করে। ওয়েল, ফার্স্ট অফ অল, তাহলে আমরা এই স্ট্রাকচারের আলোকে, এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের আলোকে এবার আমরা কি করব? আমরা আমাদের যে সিলেবাসের পাই চার্টটা দেওয়া আছে সেটার একটা পারফেক্ট সলিউশন বের করব। ওয়েল, আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা হলো এই পাই চার্টটা দেওয়া আছে যে দ্য চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থস ইন বাংলাদেশ। এই চার্টটা শো করছে যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষিত তরুণদের দ্বারা যে প্রফেশন বা পেশাগুলোকে পছন্দ করা হয় সেগুলো, মানে বাংলাদেশের শিক্ষিত তরুণরা যে সকল চাকুরি পছন্দ করে তার একটা তুলনামূলক বিশ্লেষণ দেওয়া আছে এই চার্টের মধ্যে। নাও ডিসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস। এখন এই চার্টটা 150 ওয়ার্ড ডিসক্রাইব করে, এখানে 150 ওয়ার্ডস। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। এই গ্রাফে যেগুলো তথ্য রয়েছে সেগুলো তোমাকে একটু হাইলাইট এবং সামারাইজ করতে হবে। ঠিক আগে যে গ্রাফ এন্ড চার্টে যে কথাটা ছিল এরকম একটা কথাই দেওয়া থাকবে। সো আমরা এটা তো তিনটা সেন্টেন্স আকারে, প্রথমে টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে সাপোর্টিং আইডিয়াস, অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে কি, লাস্ট অফ অল হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে এটাকে আমরা তুলে ধরবো। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে দেখো এখানে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন জবগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। তো আমরা প্রথমে দেখছি আছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব এই কালারটা, এটাতে আছে 30%। তারপরে হচ্ছে প্রাইভেট সেক্টর, এটাতে আছে 25%। ফরেন জবস 15%, বিজনেস করতে চায় 12%, আইসিটি জবস, আইসিটি রিলেটেড জবস টার্গেট করে 10% তরুণেরা, এবং 8% তরুণরা পড়াশোনা শেষে কৃষিকাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। ওয়েল, তাহলে এখানে বিভিন্ন তরুণদের যে প্রেফারেন্সগুলো আছে বা পছন্দগুলো আছে, এগুলোকে, শিক্ষিত তরুণদের যে পছন্দগুলো, এগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং ব্যক্ত করা হয়েছে। সো আমরা এই চার্ট দেখে অলরেডি বুঝে গেলাম যে বিভিন্ন পোর্শনটা বিভিন্ন তরুণদের চাকরির পছন্দের বিষয়টাকে তুলে ধরেছে। এবার আমরা এই শব্দগুলোর আলোকে এটা কিভাবে সমাধান করতে পারি, আমরা সেটা এখন এই পাই চার্টের আলোচনা থেকে শিখে নেওয়ার চেষ্টা করব। ওয়েল, প্রথমত দেখো আছে এখানে আমি যেভাবে সলিউশনটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে এভাবে। তো তার আগে আমি জাস্ট বুঝিয়ে দিই জিনিসগুলো। প্রথমে আছে দ্য পাই চার্ট শোজ। এখানে দ্য পাই চার্ট, পাই লেখাটা হয়তো সামহাও ডিলেট হয়ে গেছে, তো দ্য পাই চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থস ইন বাংলাদেশ। এই পর্যন্ত তোমরা ঠিকভাবে লিখে রাখবে। তারপরে এখন যেটা আছে, তারপরে ভেরি সিম্পল, এখানে লিখবে দেয়ার আর 6 টাইপস অফ, কয়টা আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, এখন আমরা এর আলোকে লিখবো দেয়ার আর
is a types of dash, there are types of dash in the chart. আচ্ছা, there are dash types of মানে কত types of দেখো তো এখানে আছে, there are 6 types of jobs in the chart. এই চার্টের মধ্যে 6 ধরনের জবস রয়েছে, 6 ধরনের জবস আমরা দেখতে পাচ্ছি। এবং এগুলো কি এখানে লেখা আছে দিস আর, এগুলো হলো, এখন এগুলো হলো এভাবে আমরা বলবো, এগুলো হলো দিস আর। এখন এগুলো কি আমরা দেখে নিই। এগুলো হলো দিস আর গভর্নমেন্ট জবস, প্রাইভেট সেক্টরস, প্রাইভেট জবস, এক কথা বলবো প্রাইভেট জবস, কমা দিয়ে দেবো ফরেন জবস, তারপর হচ্ছে বিজনেস, আইসিটি জবস অ্যান্ড ফার্মিং। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে লিখি অ্যাকর্ডিং টু দ্য চার্ট। হ্যাঁ, এই চার্ট অনুসারে অ্যাকর্ডিং টু দ্য চার্ট কোথায়, আচ্ছা অ্যাকর্ডিং টু চার্ট অথবা ইন দ্য চার্ট ইট ইজ নোটিস দ্যাট, এই চার্টে এটা খেয়াল করা যায় যে ইন দ্য চার্ট ইট ইজ নোটিস দ্যাট, এই চার্টে এটা লক্ষ্য করা যায় যে কি লক্ষ্য করা যায়, দেখো গভর্নমেন্ট জব, এখানে এই যে হোল্ডস দ্য হাইয়েস্ট পজিশন, সবচেয়ে বেশি পজিশনটা কে নিয়েছে, সবচেয়ে বেশি পজিশন নিয়েছে হচ্ছে গভর্নমেন্ট জব। তো এখানে বলবো যে গভর্নমেন্ট জব 30%। আচ্ছা, ইট ইজ সেড দ্যাট গভর্নমেন্ট জব হোল্ডস দ্য হাইয়েস্ট পজিশন, সরকারি চাকরি হোল্ডস দ্য হাইয়েস্ট পজিশন, সর্বোচ্চ পজিশন দখল করে আছে। আচ্ছা, তারপর সর্বনিম্ন দখল করে আছে কোনটা, সর্বোচ্চ সর্বনিম্নটা আমরা আলোচনা করব প্রথমে। অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ফার্মিং হোল্ডস দ্য লোয়েস্ট পজিশন, ফার্মিংসটা রয়েছে সব থেকে লোয়েস্ট পজিশনে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়থসদের প্রথম পছন্দ, দ্য ফার্স্ট চয়েস অফ ইয়থস বা ইয়থসদের প্রথম পছন্দ হয় ইজ, দ্য ফার্স্ট চয়েস অফ ইয়থস ইজ গভর্নমেন্ট জব, সরকারি চাকরি। ওকে, অ্যাজ গভর্নমেন্ট জবস provide safety, security and social status, it may be the reason of choosing this job. যেহেতু সরকারি চাকরি মানুষকে অনেক সেফটি দেয়, সিকিউরিটি দেয়, নিরাপত্তা, চাকরি যায় না সহজে এবং সামাজিক মর্যাদাটা ভালো, এই কারণে হতে পারে যে গভর্নমেন্ট চাকরিটা তরুণরা বেশি পছন্দ করছে। এখানে একটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন দেওয়া হলো। আচ্ছা, তো দ্বিতীয়ত যেটা আসছে এটা তো প্রথম ধরলাম আমরা। সেকেন্ডলি এভাবে আমরা বলবো যে secondly, a good number of youths are interested to take private jobs as well. দ্বিতীয়ত একটা ভালো সংখ্যা, a good number of youths, বেশ তরুণদের একটা মানে গুরুত্বপূর্ণ একটা বড় সংখ্যা কি করে এই বেসরকারি বা প্রাইভেট চাকরিগুলো নিতে চায়। ওকে, তারপরে থার্ডলি আমরা যেটা দেখতে পারি, থার্ডলি 15%, তাই না, 15%, 15% people want to do job in abroad, 15% people দেশের বাইরে চলে যেতে চায়, সেখানে চাকরি করতে চায়। আচ্ছা, and 12% youths like business as their profession, এবং 12% youths কিন্তু তাদের প্রফেশন হিসেবে বিজনেসকে পছন্দ করে। 10%, তারপরে হচ্ছে এটাকে আমরা বলি নেক্সট কামস আইসিটি রিলেটেড জবস, আইসিটি রিলেটেড চাকরি। ওকে, নেক্সট কামস, এই শব্দগুলো কিন্তু আমি তোমাদের এখানে তুলে দিয়েছি, যেমন এখানে ইন্ডিকেট করে দিয়েছি, যেমন সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট কামস, আফটার দ্যাট, ইন এডিশন টু, এগুলো অলরেডি আলোচনা করেছি। আমি এখন এই আলোচনাটা চালিয়ে যাই তাহলে। ওকে, তাহলে 10% পিপল আইসিটি রিলেটেড জব প্রতি ইন্টারেস্টেড এবং তারা পছন্দ করে। দেন এটা লাস্ট কামস, এটা অলরেডি আমি বলেছি। তারপর আবার বলছি, দ্য লাস্ট অফ অল, অনলি 8% অফ আওয়ার এডুকেটেড ইয়থ লাইক ফার্মিং অ্যাজ দেয়ার প্রফেশন, যে মাত্র 8% শিক্ষিত তরুণ ফার্মিংটা তাদের পেশা হিসাবে পেশা হিসেবে ফার্মিং বা কৃষিকাজকে নিতে চায়। ওকে, তো এই আমাদের মোটামুটি এই পয়েন্টসগুলো কী ঘটনা সেগুলো আলোচনা করা শেষ। এবার আমরা জাস্ট লাস্ট কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে এটা শেষ করব, যে এটা আমরা এভাবে বলবো, ফ্রম দ্য চার্ট ইট ক্যান বি সেইড দ্যাট, ওইটাও আমরা অলরেডি অপশনে দিয়েছি যে ফ্রম দ্য চার্ট ইট ক্যান বি সেইড দ্যাট, চার্ট থেকে এটা বলা যায় যে দ্য চয়েস অফ প্রফেশন ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস, এই প্রফেশন বা পেশা চয়েস করাটা বিভিন্ন ফ্যাক্টরসের উপর কিন্তু কী করে, নির্ভর করে, ডিপেন্ডস অন
ডিফারেন্ট ফ্যাক্টরস, বিভিন্ন ব্যাপারের উপর নির্ভর করে, যে এক এক রকমের এক এক মানুষের মেন্টালিটি এক এক রকম। এই জন্য এটা বলেছি ডিফারেন্ট পিপল ওয়ান্ট টু ডেকোরেট দেয়ার লাইফস ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন মানুষ তাদের জীবনটা বিভিন্নভাবে সাজাতে চায়। বাট ইন এগ্রিকালচারাল কান্ট্রিজ লাইক বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা কৃষি প্রধান দেশে, কৃষি ভিত্তিক দেশে, মোর এডুকেটেড ইয়থস শুড টেক পার্ট ইন ফার্মিং। বেশিরভাগ অনেক তরুণদেরকে এই কৃষি পেশায় আত্মনিয়োগ করা বা কৃষি কাজটাকে পেশা হিসেবে নেওয়া উচিত। ওকে, এটা রাজশাহী বোর্ড 19 এবং চিটাগাং বোর্ড 2017 সালে এসেছিল। সো মোটামুটি ইম্পর্টেন্ট। আশা করি আমি যেভাবে তোমাদেরকে এলাবোরেটলি ডিসকাস করলাম, আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরকম যে কোনো পাই চার্টে আসুক না কেন, তোমরা এই শব্দগুলো, এই ফ্রেজেসগুলো ফলো করে তোমরা এভাবে অ্যাপ্রোচ করতে পারবে এবং ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করো এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো জাস্ট ইউ সেভ ইন ইউর ব্রেন, ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস তোমার ব্রেনে সেভ করে রাখো। এভাবেই তোমার গ্র্যাজুয়াল প্রোগ্রেস আসবে ইংরেজিতে, এবং ইংরেজির প্রোগ্রেসটা তোমার সারা জীবনে কাজে লাগবে। আই মিন ইউ শুড লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যতটা সম্ভব তোমার কি শেখা উচিত ইংরেজি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ইউ হ্যাভ টু মেক ইউর ভোকাবুলারি রিচ অ্যান্ড ইমপ্রুভড। Dear learners, thank you for watching the class till the end, and thank you for staying with us. Keep learning, keep watching. Happy learning, happy time. Thank you.